তাহলে আজকে সরকারের ব্যাটন বিজেপির হাতেই থাকে। শেষ লড়াইয়ে নেমে তৃণমূল মরণ কামড় দিতে চাইছে, কিন্তু এই জন্যই বললাম ওপারে যাহাই জামাত, এবারে পুরোটাই উন্মাদ। দেখা যাচ্ছে যে কলকাতা এবং তার যে পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে সেখান থেকে একের পর এক জঙ্গি উদ্ধার হচ্ছে, যারা পরিচয় বদল করে বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে থাকছিল। এই কারণেই তো আমরা ভারতীয় জনতা পার্টির অবস্থান থেকে দাঁড়িয়ে দীর্ঘদিন দাবি করছি যে ত্রুটিমুক্ত একটা ভোটার তালিকা হোক। কারণ এই সমস্ত জঙ্গি যাদের কলকাতায় দেখতে পাওয়া যাচ্ছে, কাউকে মালদায় দেখতে পাওয়া যাচ্ছে, কারোর পরিবার দাবি করছে, ওমার বলে একজন জঙ্গি যাকে মালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবার দাবি করছে যে সে নাকি তৃণমূল করতো। তো এই সমস্ত জঙ্গিদের আশ্রয় দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেটা শুধু আজকের থেকে না, এই লস্কর যোগ বিভিন্ন আগেও আমরা এরকম লস্কর যোগ, তেহরিকুল মুজাহিদিনের বিভিন্ন জঙ্গি যোগ, এগুলো আমরা পশ্চিমবঙ্গে পেয়েছি। আমরা আনসারুল্লাহ বাংলার জঙ্গিকে পশ্চিমবঙ্গে দেখতে পেয়েছি, যারা দীর্ঘদিন ধরে ভোটার লিস্টে ঢুকে সেই ভোটার লিস্টের মাধ্যমে মানে ভোটার লিস্টের থাকায় তারা দীর্ঘদিন ধরে নিজেদের মতামত প্রকাশ করছে, কোনো দলের পক্ষে প্রকাশ করছে। আমরা সেই অবস্থানে দাঁড়িয়েই দীর্ঘদিন ধরে বলে আসছি যে একটা যাতে ত্রুটিমুক্ত ভোটার তালিকা হয়। কিন্তু এদেরকে বাঁচাতে কারা চাইছে, এদের হয়ে দীর্ঘদিন ধরে লড়াই কারা করছে, এদের হয়ে সুপ্রিম কোর্টের কে মুখ এইটা প্রতিষ্ঠা করতে কারা এত তড়িঘড়ি করছে, কারা এই প্রচার চালিয়ে যাচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, নতুন করে বলার কিছু নেই। তাই সঠিক সময় মানুষ যখন নিজের গণতান্ত্রিক অধিকার প্রকাশ করবার সেই প্ল্যাটফর্মটা পাবে, মানুষ ঠিক এর পরিবর্তন করে দেবে। এটা আমাদের নতুন করে কিছু বলতে হবে না, মানুষ যথেষ্ট সচেতন, মানুষ অবগত, মানুষ ঠিক করে দেবে কারা আগামী দিন সরকারে থাকবে, কারা আগামী দিন সরকার থেকে চলে যাবে। বেশিরভাগ জঙ্গি দেখা যাচ্ছে বাংলাদেশি। ঠিক এই কারণেই কি বাংলা যে বিএসএফ জমি চাইছে সেই কারণে কি মমতা ব্যানার্জি জমিটা দিতে পারছেন না সেখানে কাটাতারের জন্য? দেখুন, ওপারে যেটা জামাত এখানে সেটা উন্মাদ। ওপারে জামাত দেখতে পাচ্ছি, এখানে উন্মাদ তৃণমূলকে দেখতে পেয়েছি। হারমাদের পরে এলো উন্মাদ। তো এই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষের লড়াই এদেরকে প্রত্যাখ্যান করবা। বাংলাদেশের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা উতলে ওঠে, এটা ঠিক, কিন্তু যখন ইউনাইটেডলি দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের সাথে দাঁড়িয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে মানুষ যখন প্রস্তুত হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানুষগুলোকে চিহ্নিত করে প্রত্যাখ্যান করেন। এটাই বাংলার মানুষের বুকে লাগে। তো উনি লড়াই করতে পারেন। আর পশ্চিমবঙ্গে তো আমরা দেখতে পেয়েছি বিএসএফ এর জমি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। সুপ্রিম কোর্টে একাধিক মামলা করেছে, বিভিন্ন আইনজীবীরা নিজেদের পক্ষ থেকে মামলা করেছে, সেই মামলা এখন প্রায় 150 মামলার উপর চলে গেছে। তো তারপরেও আমরা দেখতে পেয়েছি এই যে জমি জট, সেই জমি জট থেকে পশ্চিমবঙ্গ বেরিয়ে আসতে পারেনি। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার হাতে সুপ্রিম পাওয়ার রয়েছে, উনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তো সমস্তটাই ওনার হাতে। তো উনি এখন মনে করছেন অনুপ্রবেশকারী ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকেই আমায় জিততে হবে। এটা মমতা ব্যানার্জি নিজের নির্বাচনেও পরিষ্কার করে দিয়েছিলেন। উনি যখন শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে পরাজিত হলেন, তারপরে উনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হলেন ভবানীপুর কেন্দ্র থেকে। ভবানীপুর কেন্দ্রে তিনি মানুষের ওপর তিনি আস্থা রাখতে পারেননি, ওনাকে আফগানিস্তানি ভোটারদের ওপর আস্থা রাখতে হয়েছে। সেই ভোটাররা ভোট দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভোটে জয়লাভ করেছে। পরিষ্কার সংবাদ মাধ্যম দেখিয়েছে, সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে আমরা দেখতে পেয়েছি। তো মানুষের কাছে গোটা বিষয়টাই জানা, এটা নতুন কোনো বিষয় না। পশ্চিমবঙ্গ সেফ প্যাসেজ তৈরি হবে, পশ্চিমবঙ্গ সেফ করিডোর তৈরি হবে, পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণ হবে, পশ্চিমবঙ্গে খাগড়াগড়ের মতো আমরা ইনসিডেন্ট আগেও দেখতে পেয়েছি যেখানে সরাসরি তৃণমূল নেতা যুক্ত ছিল। তো এই জিনিসগুলো পশ্চিমবঙ্গের কাছে কোনো অচেনা নয়, অচেনা দৃশ্য নয়। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের দৃশ্যমানতা এটা রয়েছে। তাই এই পরিস্থিতিকে মোকাবেলা করতে হলে একমাত্র পথ হচ্ছে পরিবর্তনের পথ। আর পরিবর্তনের রাস্তায় বিকল্প কোনো রাজনৈতিক দল দাঁড়িয়ে থাকলে সেই দলের নাম ভারতীয় জনতা পার্টি।
এই যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে আমাদের রাজ্য থেকে, আর কিছুদিন আগে বাংলাদেশের নির্বাচনে যেটা আমরা দেখলাম যে বর্ডার সংলগ্ন যে এলাকা পশ্চিমবঙ্গের সাথে, সেখানে জামাতের জয় হয়েছে, কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে বিষয়টা? দেখুন, এইটা যেমন মানুষের কাছে ভয়ের কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা আনন্দ। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উন্মাদনার কারণ। তার কারণ এই ভোট ব্যাংকটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পশ্চিমবঙ্গে টিকিয়ে রেখেছে। আজকে আপনি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে যারা যারা জঙ্গি গোষ্ঠী গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম জঙ্গি গোষ্ঠী তৃণমূলের সাথে কোথাও না কোথাও যোগ পাওয়া গেছে। দিল্লিতে বোমা বিস্ফোরণ হচ্ছে, যোগ পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। তো আমরা দেখতে পাচ্ছি এই গোটা ভারতবর্ষে যতগুলো বিস্ফোরণ হচ্ছে, ম্যাক্সিমাম যোগটাই বাংলার সাথে। তো পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা ভীতির কারণ অবশ্যই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেকে একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে প্রমাণ করতে চাইতেন, তাহলে উনি প্রথমেই এই জঙ্গি গোষ্ঠীর সমস্ত জঙ্গিগুলোকে জেলের মধ্যে রাখতেন। আমরা যখন এই উত্তর 24 পরগনার বিভিন্ন অঞ্চল, দক্ষিণ 24 পরগনার বর্ডার সংলগ্ন অঞ্চলগুলোতে আমরা দেখতে পেয়েছি কিভাবে সেই পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন লোকাল বডি নির্বাচনে লুট হয়, কিভাবে মানুষ খুন হয়। আর দেখুন, যারা যারা খুন হচ্ছে তারা তারা মারছে মুসলমান, মরছে মুসলমান। এবং সেই জায়গাগুলো থেকেই আমরা দেখতে পাই যে সেখান থেকেই কোনো জঙ্গি গোষ্ঠীর মাথা উঠে আসে। তো দেখুন, তৃণমূলের এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মানুষ এইটুকু শিক্ষা নিয়ে নিয়েছে যে তৃণমূল মানেই জামাত, তৃণমূল মানেই মানে পরিবর্তিত হারমাদ, এই হচ্ছে তৃণমূল। অনিল বিশ্বাস বলেছিলেন যে বামফ্রন্টের যদি বিকল্প হয় তাহলে উন্নততর বামফ্রন্ট। তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হচ্ছে উন্নততর হারমাদ। এদেরকে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকার চালাচ্ছে। সঠিক সময় তারা জবাব পাবে এবং সেই জবাব বাংলার মানুষই তাদের দেবে। রাজ্যে এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগে দেখা যায় ভাঙড় সংলগ্ন যে এলাকা, সেখানে একের পর এক বিস্ফোরণ। কোথাও দেখা যাচ্ছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যে ঘনিষ্ঠ, তার গেস্ট হাউসে বোমা বাঁধা হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট অ্যানাটমিতে সার্টিফাইড বোমা শিল্পীরা রয়েছে। শওকত মোল্লা, এই শওকত মোল্লাকে মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক সভাকে দাঁড়িয়ে বলছেন, বাস টার্মিনাস নিয়ে কথা হচ্ছে, শওকত তুই তো ভালো বোম বাঁধতে পারিস, এখানে কি করছিস? তো সার্টিফাইড বোমা শিল্পী যদি গভর্নমেন্টের অ্যানাটমির মধ্যে বাস করে, তাহলে ভাঙড় সহ ওই গোটা অঞ্চলগুলো, সেখানে তো তাই হবে, বিস্ফোরণই হবে। পুলিশ কি করছে? পশ্চিমবঙ্গের প্রশাসন কি করছে? ভাবুন, বিভিন্ন জুডিশিয়াল মানে আমাদের যে কোর্টগুলো আছে, ডিস্ট্রিক্ট কোর্টগুলো আছে, সেই ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতিদের কাছে হুমকি যাচ্ছে যে সেখানে বোমা বিস্ফোরণ হতে পারে। আটটা কোর্টের জুডিশিয়াল অফিসার বিচারপতিদের কাছে এই বার্তা যাচ্ছে। বোম স্কোয়াড ঢুকতে সেখানে 4 ঘন্টা সময় নিয়ে নিচ্ছে। ইমিডিয়েট সেখানে বোম স্কোয়াড পৌঁছবে, এটাই তো মানুষের মানে এটাই তো কাম্য। 4 ঘন্টা সময় লাগছে, যদি কোথাও কিছু বিস্ফোরণ হয়ে যায় দায় কে নেবে? পুলিশ কি করছে? দেখুন, পশ্চিমবঙ্গে যেটা চলছে সেটা হচ্ছে একটা অঘোষিত জরুরি অবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ বাস করছে। এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন। এই পরিস্থিতিকে মানুষ দূরে ঠেলে দিয়ে মানে যে পশ্চিমবঙ্গ মানুষ আশা করেছিল, সেই পশ্চিমবঙ্গকে মানুষ ফিরে পেতে চায়। কারণ পশ্চিমবঙ্গে ফেন্সি ডিল, বোমা, মাদক এবং তার সাথে সাথে শিল্পের নামে যেভাবে বোমা শিল্প হয়েছে, যেভাবে মাদক শিল্প হয়েছে, এই জিনিসগুলোকে মানুষ আর মানতে চাইছে না। মানুষ এবার তার থেকে পরিত্রাণ চায়। তো মানুষ ভোট বাক্সে সেটা দেখিয়ে দেবে। 1 মার্চ থেকে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। প্রায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এই রাজ্যে। কমিশন জানিয়েছে তাদের গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগানো থাকবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর পুরো কন্ট্রোলটাই থাকে কলকাতা পুলিশের হাতে। কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে কেন্দ্রীয় বাহিনী? দেখুন, একটু আসুক, পশ্চিমবঙ্গের পরিস্থিতিটাকে একটু পর্যবেক্ষণ করে যাক। কারণ পশ্চিমবঙ্গে এসআইআর সুষ্ঠুভাবে হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। এসআইআর এর নামে পশ্চিমবঙ্গে যেভাবে ফলস ডেটা এন্ট্রি অপারেটরদের দ্বারা ডকুমেন্টগুলোকে আপলোড করা হচ্ছে, এরকম পরিস্থিতি আমরা কোনো বিজেপি শাসিত বা অবিজেপি শাসিত রাজ্যে দেখতে পাইনি। পশ্চিমবঙ্গ সহ আরো 11টা রাজ্যে এসআইআর হয়েছে। বিরোধী রাজ্য কেরল ছিল, সেখানেও এসআইআর হয়েছে, কিন্তু আমরা কেরলে কোনো বিডি অফিস জ্বালিয়ে দিতে দেখিনি।
আমরা কেরলের মাটিতে দেখিনি কোথাও কোনো অভিযোগ উঠেছে যে ফলস ডকুমেন্ট আপলোড করা হচ্ছে, এরকম আমরা কোথাও কোনো অভিযোগ পাইনি। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ যেখান থেকে ভুরি ভুরি অভিযোগ পাওয়া যাচ্ছে। তো আমরাও গণেশ কুমার সাহেবকে বলছি তিনি আসুন দেখে যান। আর পশ্চিমবঙ্গে দেখুন কারা নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় বাহিনীকে, সেটা যখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে তখন মডেল কোড অফ কন্ডাক্টের মাধ্যমে সমস্তটা পরিচালনা করা হবে, পুরোটা ইলেকশন কমিশনের হাতে থাকবে। তো ইলেকশন কমিশন কি করবে সেটা একান্ত তাদের ব্যাপার। আমি ইলেকশন কমিশনের মুখপাত্র নই, আমি ইলেকশন কমিশনকে এখানে জাস্টিফাই করতেও আসিনি। আমি বিজেপির মুখপাত্র, বিজেপির পক্ষ থেকে এটুকুই গণেশ কুমার সাহেবের কাছে আমাদের দাবি থাকবে যে পশ্চিমবঙ্গে যাতে সুষ্ঠুভাবে এসআইআর হয়, পশ্চিমবঙ্গে যাতে কোনো রকমের ফলস ভোটারদের দ্বারা আবার পুনরায় একটা নতুন ভোটার তালিকা না তৈরি করা হয়, ত্রুটিমুক্ত ভোটার তালিকা হোক আমাদের প্রথম দিন থেকে দাবি, এবং সেই দাবিকে মান্যতা দিক ইলেকশন কমিশন, এটাই আমরা ওনাদের কাছে প্রার্থনা করি। শোনা যায় যে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে যখন আসে তারা বিক্রি হয়ে যায়, বারবার এই কথাটা বলা হয়। কেন্দ্রীয় বাহিনী তো স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে আসে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কেন তাদের কন্ট্রোল করা যায় দেখুন না? আমি জানি না এই কথাগুলো কারা বলেছেন, এদের কাদের ন্যারেটিভ, যাদের ন্যারেটিভ তারা বলতে পারবে। কারা বিক্রি হয় কারা বিক্রি হয় না এইসব আমরা জানি না। দেখুন যারা বিক্রি হয় তারাই বলবে যে কেন্দ্রীয় বাহিনীকে বিক্রি করা হয়। পশ্চিমবঙ্গে কারা বিক্রি হচ্ছে দেখুন, আজকে প্রতিকুর রহমান বিক্রি হয়ে গেল। প্রতিকুর রহমান যারা দীর্ঘদিন ধরে মেরুদণ্ড সোজা করবার বার্তা দিয়েছিল, মেরুদণ্ড সোজা হয়ে লড়তে গেলে কমিউনিস্ট পার্টি করতে হবে, সেই প্রতিকুর রহমান কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা প্রতিনিধি আজকে অভিষেকের ঘরে। তো পশ্চিমবঙ্গে কারা বিক্রি হচ্ছে, কারা কম্প্রোমাইজড, এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে কারা লড়াই করছে এ পশ্চিমবঙ্গের মানুষ জানে। গোটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রমাণ করে দেয় যে কম্প্রোমাইজ করার ফলে কিভাবে একটা বিশেষ রাজনৈতিক দলকে মানুষ নোটার তলায় নামিয়ে দিচ্ছে। নোটাও যা ভোট পায় তা সেই রাজনৈতিক দল ভোট পায় না। তাই নতুন করে আমার বলবার কিছু নেই, যারা বলছে তাদেরকে বলতে দিন। ইলেকশন কমিশনের মতো পরিচালনা করবে ভোট। কিন্তু এইটুকু আমরা দাবি রাখতে পারি, আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিকদা দাবি করেছেন যে যদি সিআরপিএফ কে তুলে নিয়ে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হয়, যদি ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়, যদি ইনকাম ট্যাক্স জিএসটি ডিপার্টমেন্টকে নোটিশ সার্ভ করতে না, মানে তারা যদি নোটিশ সার্ভ নাও করে, যদি পশ্চিমবঙ্গে মানে যা পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে উইদাউট এসআইআরও ভোট হয়, বিজেপি ক্ষমতায় আসবে, মানুষ বিজেপিকেই বেছে নেবে। তৃণমূল চেষ্টা করতে পারে, তৃণমূল বহু চেষ্টা করবে, তৃণমূল শেষ লড়াইয়ে নেমে তৃণমূল মরণ কামড় দিতে চাইছে, কিন্তু আর লাভ নেই। মানুষ যখন জানিয়ে দিয়েছে টাটা বাই বাই, তো তৃণমূলকে চলে যেতে হবে এবার। তুমি প্রতিকুর রহমানের কথা বললে, প্রতিকুর রহমানের সম্প্রতি একটা ইন্টারভিউ আমরা দেখলাম যেখানে তাকে প্রশ্ন করা হচ্ছে যে একদিন যখন তাকে মেরে নদীর ধারে ফেলে রাখা হয়েছিল এই তৃণমূল কংগ্রেস দল থেকেই করা হয়েছিল, তখন তার উত্তরে তিনি বলেন হ্যাঁ দল থেকে করা হয়েছিল, দলের সুপ্রিমো তো আর বেশি বলেননি যে মারুন ওকে। দেখুন এক একজন এক একটা প্ল্যাটফর্মে যখন ওঠেন তখন তাদের বিশেষ বিশেষ ন্যারেটিভ থাকে। আজকে আমি বিজেপির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমায় বিজেপির হয়েই বলতে হবে, বিজেপির হয়ে ডিফেন্ড করতে হবে, বিজেপির হয়েই বক্তব্য রাখতে হবে। তেমন প্রতিকুর রহমানও যেমন তৃণমূলের প্ল্যাটফর্মে গেছে, তেমন প্রতিকুর রহমানকেও তৃণমূলের কথা বলতে হবে, খুব স্বাভাবিক। সেটা কিভাবে তারা বলবে, মানুষের সামনে তারা কিভাবে উত্থাপন করবে, এটা একান্ত প্রতিকুর রহমানের বিষয়। এবার যাই হোক, প্রতিকুর রহমান তো লড়াই করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিমোর বিরুদ্ধে প্রতিকুর রহমান তো অনেক কথা বলেছিল, হ্যাঁ, যে চোর নয় ডাকাতরা তৃণমূল করে, এরকম কথাবার্তাও তো আমি ওনার মুখ থেকে শুনতে পেয়েছিলাম। তো এখন প্রতিকুর রহমান তৃণমূলে চলে গেছে, ওনার কথাগুলো তৃণমূলী কায়দায় হবে, সাদা চটির কায়দায় হবে, খুব স্বাভাবিক। তো প্রতিকুর রহমানের সে বক্তব্য রেখেছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যারা এতদিন বলতো আমাদের শিরদাঁড়া বিক্রি হয় না, কমিউনিস্ট পার্টি কোনোদিন শিরদাঁড়া বিক্রি করে না, আমরা নিদর্শন দেখতে পাচ্ছি। আগামী আর কয়েকটা দিন অপেক্ষা করুন, হয়তো আমরা অনেক কমিউনিস্ট পার্টির যারা তরুণ প্রজন্ম তাদেরকেও আমরা হয়তো তৃণমূলে দেখতে পাবো। এই দিনটা বেশি দিন নেই, তার কারণ যাহাই পশ্চিমবঙ্গে তৃণমূল তাহাই বাম। সিপিএম চলে গেছে, তৃণমূল ক্ষমতায় এসছে, সিপিএম এর উচ্ছিষ্টদের নিয়ে তৃণমূল সরকার করেছে, এই তো স্ট্র্যাটেজি। আজকে আমি সরকার থেকে চলে যাব, রাতারাতি তো নতুন মানুষকে জন্ম দিতে পারবেন না,
বা কুমোরটুলি থেকে তো ঠাকুর অর্ডার করে যেমন নিয়ে আসে, এরকম অর্ডার করে তো মানুষ নিয়ে আসতে পারবেন না। যারা সিপিএম থেকে বঞ্চিত ছিল তাদেরকে তৃণমূল নিজেদের সংগঠনে টেনে নিয়েছে। আজকে উদয়ন গুহ ভাবুন, যে নিজের বাবাকে সম্মান দিতে জানে না, তারা আজকে তৃণমূল করছে, তারা মানুষের সমালোচনা করছে। থাক, এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। বিজেপি উন্নয়নের রাজনীতি করে, বিজেপি ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছে। তো সেই ডেভেলপমেন্টকে বিজেপি নিশ্চিত করার রাস্তায়, বিজেপি কোনো বঞ্চনার পার্টিকে সেই ট্র্যাকে চায় না। সেই ট্র্যাকে একমাত্র বিজেপির উন্নয়নের ইঞ্জিন দৌড়াবে, সেই ট্র্যাকে আর কেউ থাকবে না। একদম শিলিগুড়ি বারাণসী হাই স্পিড রেল করিডোর। কিন্তু বিজেপিরই প্রাক্তন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি বলছেন বিজেপি ধর্মের রাজনীতি করে। এখন তিনি তৃণমূলে যোগদান করেছেন। দেখুন, বলছে- বিষ্ণুপ্রসাদ শর্মাকে নিয়ে যতটা কম কথা বলা যায় ততটা ভালো। কার্শিয়াং এর মানুষের জন্য বিষ্ণুপ্রসাদ শর্মা কি করেছে একটু দিন না। বিজেপি বিষ্ণুপ্রসাদ শর্মাকে এমএলএ করেছিল, বিপি বাজগেল। তিনি কার্শিয়াং এর মানুষের জন্য কি করেছেন 5 বছরে? কিছু করতে পেরেছেন? কিচ্ছু করতে পারেননি। মানুষ বঞ্চিত হয়েছে, ওনার সময়কালে মানুষ বঞ্চিত হয়েছে কার্শিয়াং এর মাটিতে। চলে গেছেন উনি, উনি কারোর জন্য কিছু করতে চায়নি। আমি দেখেছিলাম দার্জিলিং এ গিয়ে, সেই জেলায় গিয়ে আমি দেখে এসেছি। বিষ্ণুপ্রসাদ শর্মাকে নিয়ে কথাটা না বলাই ভালো। বিষ্ণুপ্রসাদ শর্মাকে আমি কোনোদিন জনপ্রতিনিধি হিসাবে, বিজেপিতে যখন ছিল, দলে ছিল, দলের নেতা ছিল, সবাই মান্যতা দিত, কিন্তু আমি মন থেকে বিষ্ণুপ্রসাদ শর্মাকে কোনোদিন মেনে নিতে পারিনি। কারণ বিষ্ণুপ্রসাদ শর্মা কোনো জনপ্রতিনিধি নয়। উনি যাদের সাথে কমিউনিকেট করে তৃণমূল কংগ্রেসে গেছে তাদের সাথেই আগের থেকে ওনার যোগাযোগ ছিল। এটা নতুন কোনো যোগসূত্র নয়। দীর্ঘদিন ধরে উনি তৃণমূলের সাথে যোগাযোগে ছিল, চলে গেছে, বেনজল বেরিয়ে গেছে, ভালো হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদের সুতি সেই গেছে, সেখানে বিক্ষোভ দেখিয়েছে কালকে বিএলও আধিকারিক মঞ্চ থেকে সিআর মানে ইলেকশন কমিশনের দপ্তরে, এবং বিরোধী দলনেতা তার দিকে জুতো ছোড়া হয়েছে। তিনি নাকি কন্ট্রোল করছে ইসিআই কে। দেখুন, ইসিআই কে বিরোধী দলনেতা যে কন্ট্রোল করছেন, যদি তাই হতো, বিরোধী দলনেতাই যদি ইসিআই কে কন্ট্রোল করতো, তাহলে বিরোধী দলনেতা ইলেকশন কমিশনের কাছে গিয়ে ডেপুটেশন দিত না। গতকাল বিরোধী দলনেতা ইলেকশন কমিশনে পৌঁছেছিলেন এবং সমস্ত রকমের যে অভিযোগ তিনি ইলেকশন কমিশনকে জানিয়ে এসেছেন। তো যারা বলছেন ইসিআই কে কন্ট্রোল করছে তাদের বলতে দিন। মানুষ এরকম বহু ন্যারেটিভ শুনেছে, মানুষ আর এসব কথা শুনতে চায় না। পশ্চিমবঙ্গে 58 লক্ষ ভুয়ো ভোটার যে আছে তা প্রতিষ্ঠিত, এ নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো দ্বিতীয় মত নেই এ নিয়ে। এরপরে প্রতীক্ষা আরো কত নাম বাদ চায়। বিজেপি, অনেকে বলতে পারে বিজেপি কে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিতে চায় না, বিজেপি বিরোধী দল নয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, 2021 সালের নির্বাচনী ফলাফল অনুযায়ী বিজেপি 90টা সিট, গোটা পশ্চিমবঙ্গের 90টা সিটে 10,000-এর কম মার্জিনে পিছিয়ে ছিল। আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে যা ভুয়ো নাম বাদ গেছে, এই ভুয়ো নামটা যদি সেই সময় বাদ যেত তাহলে আজকে সরকারের ব্যাটন বিজেপির হাতেই থাকবে। তো এইবার তারা এখন অনেক প্রশ্ন করতে পারে, তারা এখন অনেক প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু আমরা এই প্রশ্ন, এই উত্তর কোথাও যেতে চাইছি না। 14 বছর মানুষ একটা রিপোর্ট কার্ড দেখেছে, তার আগে 34 বছর মানুষের হাতে একটা রিপোর্ট কার্ড রয়েছে। মানুষ কি পেয়েছে এইটুকুই প্রশ্ন। কালকে শ্রমিক দা সরাসরি প্রেস কনফারেন্সে বলে দিয়েছে যে সরকারটা শুধু তৃণমূলেরই সরকার, মানুষের সরকার না। যারা তৃণমূলের ঝান্ডা ধরেছে, যারা দীর্ঘদিন তৃণমূল করেছে, যারা তৃণমূলের হয়ে মানুষকে ভোটের দিন গান পয়েন্টে রেখে ভোট দিতে যেতে বাধা সৃষ্টি করেছে, তারাই সরকারের স্বীকৃতি পেয়েছে। কোনো সাধারণ মানুষ স্বীকৃতি পায়নি। তো এমত অবস্থায় দাঁড়িয়ে মানুষের সরকার যে তৃণমূল নয়, এটা মানুষ বুঝে গেছে এবং মানুষ তার প্রত্যুত্তর দেয়। রাজ্যে বাইরে থেকে বিচারপতি এনে শুনানি করানো হচ্ছে এখন। রাজ্যের কাছে এই যে কর্মচারী নেই, এইটা আগে কেন জানানো হলো না যখন এসআইআর শুরু হচ্ছে? তাহলে তো অনেক প্রসেসটা অনেকটা আরো আগে হয়ে যেত। আর সব থেকে দুর্ভাগ্যের বিষয়, আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যে বাইরের থেকে জুডিশিয়াল অফিসারদের নিয়ে আজকে আমাদের এসআইআর এর কাজ সম্পন্ন করতে হবে। আমাদের রাজ্যের কি পরিস্থিতি, যদিও এটা হবে না কেন। আমাদের রাজ্যে এতদিন পুলিশ কম্প্রোমাইজ ছিল আমরা জানতাম, কিন্তু এখন তো দেখছি বিচারপতিদের উপরও আক্রমণের ছক কষছে এরা। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার সাব ডিভিশনাল কোর্টে একজন বিচারপতি এবং 3 জন জুডিশিয়াল অফিসার পক্সো মামলায় রায়দান করে। কেন রায়দান করা হয়েছে তার জন্য রাত্রেবেলা তৃণমূল কংগ্রেসের যারা দুষ্কৃতী তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়।
বিদ্যুৎ কেটে দিয়ে সেই বিচারপতির ওপর আক্রমণের ছক কষা হয়। তো আজকে বিচারপতিরা যদি এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে বাস করে, তাহলে কে বিচার দেবে? কারা বিচার দেবে? আজকে ব্যারাকপুরে একজন স্বনামধন্য আইনজীবী গ্রেপ্তার হয়েছিল। কেন গ্রেপ্তার হয়েছিল? তিনি একজন সাধারণ মানুষের উপর আক্রমণ করেছিলেন, যিনি মারা গেছেন। সেই ব্যারাকপুর কোর্টে সেদিন যখন বিভিন্ন সাংবাদিকরা পৌঁছয়, ব্যারাকপুরের কোর্টের চেহারা দেখে মনে হচ্ছিল ওটা তৃণমূলের পার্টি অফিস না, ওটা ব্যারাকপুর কোর্ট। আজকে লোয়ার কোর্টগুলোর কি পরিস্থিতি? আজকে সমস্ত সেখানে তৃণমূলী আইনজীবীরা রয়েছে যারা এসিজিএম কে কন্ট্রোল করছে, তাদের হাতে ব্যাটন। তার মানে এইটুকু আমায় বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থার উপর আঘাত নিয়ে এসছে তৃণমূল কংগ্রেস। একটা ক্রিমিনাল, সে ক্রিমিনাল অফেন্স পার্টিসিপেট করবার আগে আগের দিন রাত্রে অ্যান্টিসিপেটরি বেল নিয়ে চলে আসছে, এবং পরের দিন সে যখন ক্রিমিনাল অফেন্স পার্টিসিপেট করছে, পুলিশ গ্রেপ্তার করতে এলে তিনি অ্যান্টিসিপেটরি বেল দেখিয়ে দিচ্ছে। এই অ্যান্টিসিপেটরি বেলটাকে গ্রান্ট করছে কে? কারা অ্যান্টিসিপেটরি বেল দিচ্ছে? আমি কোনো বিচারপতির বিরুদ্ধে বলছি না, বিচার ব্যবস্থার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আমরা এই দৃশ্য দেখে মর্মাহত হয়েছি, আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি। কারণ আমরা যে রাজ্যে বাস করি, যে দেশে বাস করি, আমরা জানি এখনো এই দেশে সংবিধানের প্রিভিলেন্স আছে, এখনো এই দেশে আর্টিকেল 21 মানে অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনকে মান্যতা দেওয়া হয়। তো আমরা মনে করি যে এই পরিস্থিতি থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে অবিলম্বে আমাদের বিকল্পের রাস্তা তৈরি করে রাখতে হবে, এবং সেই বিকল্পের রাস্তায় উন্নয়ন যে করতে পারবে, যে দল করতে পারবে, এবং যে দল গোটা ভারতবর্ষে উন্নয়ন করে এসছে, সেই দলের পক্ষে মানুষ সাড়া দেবে। বিজেপি জয়। একদম শেষ প্রশ্ন, যুবসাথী চলছে, যুবসাথীর ব্যাপক লাইন আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যুবদের পালস বুঝতে পেরেছে, বুস্ট আপের জন্য এই ভাতা, কি বলবে এই নিয়ে? দেখুন, যুবসাথী প্রকল্প দিয়েছে, খুব ভালো, কিন্তু যুবসাথীর প্রকল্পের সাথে মুখ্যমন্ত্রী যদি কোনো একটা জমিকে অধিগ্রহণ করে সেই জমির ওপর একটা বড় ইন্ডাস্ট্রি নিয়ে এসে তারপর যুবসাথীটা দিতেন, আমি মনে করতাম না তিনি একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী। কিন্তু বর্তমান চেহারা দেখে মনে হচ্ছে তিনি একজন অপদার্থ মুখ্যমন্ত্রী। মানে এই মুখ্যমন্ত্রী থাকার থেকে না থাকা ভালো। তার কারণ 1500 টাকা করে বেকার যুবকদের 21 থেকে 40 বছর অব্দি যুবসাথী দেবে। আমি কালকে একটা যুবসাথীর লাইন দেখছিলাম, সেখানে আমি দেখছি 50 বছর, 60 বছর, 70 বছরের বুড়ো দাঁড়িয়েছে যুবসাথী নেবে বলে। সে কি লাইন, কি উন্মাদনা! মানে পশ্চিমবঙ্গ আজকে অর্থনৈতিকভাবে কোন জায়গায় দাঁড়িয়েছে বুঝতে পারছেন আপনি? এই পরিস্থিতিকে এই পরিস্থিতিকে কমব্যাট করবে কি করে? আজকে 1500 টাকা নিক, এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, নিতেই পারে। বিজেপির রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে কি বেনিফিশিয়ারি নেই? অবশ্যই আছে, কিন্তু পার ক্যাপিটা ইনকাম কত? প্রত্যেকটা মানুষের মাথা পিছু আয় কত? পশ্চিমবঙ্গ থেকে একাধিক মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে, তাদেরকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে রাজস্থান লেজিসলেটিভ অ্যাসেম্বলির সামনে পশ্চিমবঙ্গ থেকে যুবক গিয়ে বলছে, মাননীয় শুভনন্দন, আমি এখানে আপনার রাজ্যের থেকে অনেক ভালো আছি, আমি এখানে কাজ করে খেতে পারছি, মাথা উঁচু করে বাঁচতে পারছি। পশ্চিমবঙ্গে যারা যুব সমাজ, তাদের 1500 টাকা দিয়েছে। এবার 1500 টাকা কি জন্য দিয়েছে মানুষ সবাই জানে। হ্যাঁ, তো এই 1500 টাকা দিয়ে মানুষের ভোট তৃণমূল কংগ্রেস কিনতে পারবে না। ভোট কেনার রাজনীতি থেকে তৃণমূল কংগ্রেসকে মুক্ত করবে মানুষ। কারণ এই টাকা, যে টাকা মুখ্যমন্ত্রী দিচ্ছে, এটা মুখ্যমন্ত্রী নিজের লকার থেকে খুলে দিচ্ছে না, মুখ্যমন্ত্রীর প্রভিডেন্ট ফান্ড ভেঙে দিচ্ছে না, মুখ্যমন্ত্রীর ফিক্সড ডিপোজিট ভেঙে দিচ্ছে না। এটা সরকারের টাকা, মানুষের ট্যাক্সের টাকা মানুষকে ফিরিয়ে দিচ্ছে। আজকে 1500 টাকা নিয়ে যুবসাথী নিয়ে এত লাফালাফি করছেন, ডিএর টাকাগুলো কি হবে? আজকে দীর্ঘদিন ধরে মানুষের লড়াই, প্রচুর মানুষ আছে যারা পেনশন থেকে বঞ্চিত হয়েছে, তাদের টাকাগুলো কি হবে? আজকে যে 100 দিনের কাজের টাকার সমস্ত টাকাগুলো আপনারা চুরি করেছিলেন, সেই টাকাগুলো কি হবে? তো 1500 টাকা সলিউশন নয়, মানুষ জানে 1500 টাকা কোনো সলিউশন নয়। এগুলোকে গ্লোরিফাই করার কোনো মানেই হয় না। একটা রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্প যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হয়,
একটা রাজ্য বাজেটে একটা বেনিফিশিয়ারিকে যখন প্রধান গুরুত্ব দিতে হয়, তার মানে সেই রাজ্যের পরিস্থিতি বুঝতে শিখুন। আজকে 1500 টাকা দিচ্ছে, আজকে এসসি এসটি মহিলাদের জন্য 1700 টাকা দিচ্ছে, দায়িত্ব সহকারে বলে রাখছি। যারা মানুষ, যদি মানুষ ভোট দিয়ে তৃণমূলকে ক্ষমতায় আনে, 1500 টাকাও পাবে না মানুষ, 1700 টাকাও পাবে না মানুষ। কিন্তু আমরা দায়িত্ব সহকারে বলছি, বিজেপিকে সরকারে আনুন, বিজেপিকে ক্ষমতায় আনুন। আমরা এখানে বেনিফিশিয়ারির কথায় পরে আসছি, আমরা বলবো না প্রথমেই আপনাকে আমরা টাকা দেব। আমরা আগে ডেভেলপমেন্টের কথা বলবো, মানুষের অর্থনীতিকে সচল করবার কথা বলবো, তারপর বেনিফিশিয়ারি আছে। সেটা একটা কমপ্লিমেন্টারি সরকার দিচ্ছে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। কিন্তু ইন্ডাস্ট্রি আনতে হবে। আজকে বিভিন্ন রাজ্য, বিজেপি শাসিত রাজ্য সেমিকন্ডাক্টর পাচ্ছে, সেমিকন্ডাক্টর প্ল্যান্টেশন হচ্ছে, মাইক্রোসফটের মতো কোম্পানি আসছে, টেসলা আসছে, গুজরাটের টাটা গেছে। তো আমরাও তো এখানে এক্সপেক্ট করবো না আমাদের এখানে একটা বড় ইন্ডাস্ট্রি আসবে। আজকে ছোট্ট একটা জ্যাগুয়ার কোম্পানি রয়েছে রাজারহাট নিউ টাউনে, আজকে ছোট্ট একটা অটোমোবাইল কোম্পানি রয়েছে, যাদের সেই রকম সেল নেই পশ্চিমবঙ্গের মাটিতে, তারা খুলে রেখেছে, কোনোদিন তারাও এই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাবে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি হবে? আমরা তো মাঠে মারা যাবো, পশ্চিমবঙ্গের মানুষ তো মরে যাবে আগামী দিন। খাবে কি, পড়বে কি, চলবে কি, থাকবে কোথায়? বোমা, গুলি, লুট, সন্ত্রাস, এর মধ্যে দিয়ে একটা সরকার পরিচালনা হচ্ছে। এই জন্যই বললাম, ওপারে যাহাই জামাত, এপারে পুরোটাই উন্মাদ।